আমাকে যারা নিয়মিত ফলো করেন, স্পেশালি আমি বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটিতে ফিসকাল লর ফ্যাকাল্টি হিসেবে কাজ করি, ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। তো সেই জায়গাটাতে সবাই বলে, স্যার আপনার ইনকাম ট্যাক্স ভিএটির ক্লাসগুলো আরও ফ্রিকোয়েন্টলি চাই। তো স্পেশালি তাদের রিকোয়েস্টে এবং আমার যারা কর্পোরেটে আছেন তারা আমাকে ফলো করেন, তারা বলেন যে আপনি হচ্ছে যে স্ক্যাটার্ডভাবে হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশনের কিছু লেকচার বা ভিডিও আছে, আপনি যদি একই একটা প্লে লিস্টের আন্ডারে আনেন এটা ভালো হয়। তো আমি সেই আপনাদের রিকোয়েস্ট নিয়ে এবিসিডি অফ কর্পোরেট ট্যাক্স অ্যান্ড কোম্পানি ট্যাক্স রিটার্নের একটা সিরিজ, হয়তো 8টা 10টা 12টাও লাগতে পারে, কারণ আপনারা এখানে যদি কন্টেন্ট দেখেন তাহলে আমরা প্রথম ডিসকাশন করব আজকে ফাউন্ডেশন অফ কর্পোরেট ট্যাক্স ইন বাংলাদেশ, এটা প্রাইমারি আলোচনা করব। দেন টিডিএস অ্যান্ড উইথহোল্ডিং রিটার্ন কোয়ার্টারলি, যেটা জমা দিতে আগে মান্থলি ছিল, এখন কোয়ার্টারলি করা হয়েছে। অনেকে আমাকে একটা সিম্পল কোশ্চেন করেন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটির সাথে টিডিএস এটার ডিফারেন্সটা কী। তো এটা নিয়ে আমরা ডিসকাশন করব। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কোন আইন বলে করতে হয়, আপনার কোম্পানি আইনের কোথায় বলা আছে, ইনকাম ট্যাক্সের আইনে কি বলা আছে, এসআরওতে কীভাবে বলা আছে যে ডিভিএস সিস্টেম ফলো করে হচ্ছে যে অডিট রিপোর্টের মাধ্যমে করতে হবে, কোন সিএফ ফার্মগুলো দিয়ে করানো যাবে, বা আদৌ কোম্পানি বা কর্পোরেট মানেই কি তাদেরকে অডিট করাতে হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ওপিসি অথবা প্রোপাইটারশিপ ফার্মও যদি বড় হয় তাদের কি মানে অডিট করাতে হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে। এছাড়া যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে প্রিপেয়ারার, অর্থাৎ আপনারা যারা আজকে এখানে আছেন তারা কিন্তু অডিট ভিউতে আমি আলাপ করছি না, তারা যারা একটা কোম্পানির চাকরি করেন, আইদার ফুল টাইম এমপ্লয় হতে পারেন, অথবা আপনার আইটিপি, অথবা যারা হচ্ছে যে কনসালটেন্ট, বা যারা হচ্ছে থার্ড পার্টি আকারে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দেন, তাদের জন্য আসলে আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। এটা রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যানেজমেন্টের বা আপনাদের অডিটরের দায়িত্ব, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন না। সেটা করতে গেলে তাহলে আপনাকে জানতে হবে যে কোম্পানি আইন, আইএফআরএস এবং অন্য অন্য আইনগুলো, ইনকাম ট্যাক্স আইন কীভাবে ফলো করলে আপনি আইএফআরএস কমপ্লায়েন্ট হবেন, অন্য অন্য ল কমপ্লায়েন্ট হবেন, এবং ইনকাম ট্যাক্সের কোন খরচগুলো অ্যালাউড, কোনগুলো ডিসঅ্যালাউড, কীভাবে প্রেজেন্টেশন করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনি তৈরি করবেন। এবং সঙ্গে সঙ্গে এক্সটার্নাল অডিটরকে কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে, এবং তারা তাদের মতো করে অডিট করবে, ম্যাটেরিয়ালিটি সেট করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে, আপনার এটা জানতে হবে। তারপরে কোম্পানি ট্যাক্স রিটার্ন, আমরা যেমন যেটা হয় সেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্সের একটা রিটার্ন আমরা দিই। তো এটা আমরা এবার অনলাইনে হয়েছে, আপনারা জানেন, হ্যাঁ, 65 বছরের বেশি বয়স্ক মানুষ ছাড়া অলমোস্ট সবার জন্য ম্যান্ডেটরি ছিল। নেক্সট ইয়ার থেকে কোম্পানি ট্যাক্সটাও হচ্ছে আপনার কোম্পানি যে ট্যাক্স রিটার্ন সেটাও আপনার হচ্ছে অনলাইনে করতে হবে। এই জায়গাগুলো আমাদের অনেক জানার বিষয় আছে। এছাড়া আরও অ্যাডভান্স লেভেলে যদি যাই, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলাম, সেটা তৈরি করার পরে আপনার হচ্ছে অডিটে পড়তে পারে, রিওপেন হইতে পারে, যেটা হচ্ছে আমরা জানি যে সেকশন 81, 82। এছাড়া অনেক সময় আপনার যেটা হয়, গোয়েন্দা বা হচ্ছে যে স্পেশাল ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে 212 আন্ডারেও কিন্তু আপনাকে রিওপেন হতে পারে, এবং সেই জায়গাটাতে আমরা জানি যে অ্যাপিল ফেস করতে হয়, আমাদের ট্রাইব্যুনালে যেতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ইভেন হাইকোর্টেও যে কোর্টে যে এইটার ইনকাম ট্যাক্সের এই ম্যাটারটা নিষ্পত্তি হয়। তো এই বিষয়গুলো আসলে মানে অনেকেই অনেকভাবে এটা ডিসকাস করেন, বা আমার এবার আপনাদের চাওয়া এবং আমার নিজের পরিকল্পনায় আমি মনে করেছি যে এইটা একটু সেকশন ধরে ধরে আপনার হচ্ছে যেমন ধরেন 212 যেটা বললাম, কর এবং অন্যান্য অঙ্ক পরিশোধ এড়াইয়ে যাওয়া, অর্থাৎ আপনি যদি কর ফাঁকি দেন তাহলে রাজস্ব ঝুঁকি পুনরুদ্ধার করবার জন্য বা রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার করবার জন্য কি কি কাজ করতে পারে, হ্যাঁ, মানে সেই জিনিসগুলো কিন্তু এনবিআর বা আমাদের ট্যাক্স অথরিটি করে থাকে। তো সেটার পরে আপনার কিভাবে এটা রিওপেন হবে, এবং সেটা কিভাবে আপনার 213-তে আমরা এটা হিয়ারিং ফেস করব, কিভাবে কাজ হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে জানার খুব দরকার। এবং ত্রুটিপূর্ণ আদেশ সংশোধনের ক্ষেত্রে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনের ক্ষমতা, এবং আমরা জানি যে সে কী কী করতে পারে আমাদেরকে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং এইগুলো মোটামুটি কর্পোরেট ট্যাক্সের, পার্সোনাল ট্যাক্সে আমরা যেগুলো জানি, হ্যাঁ, যেমন বেতন খাতের যিনি হচ্ছে যে বেতন রিসিপিয়েন্ট, উনি কিন্তু বেতন রিসিভ করছেন, কিন্তু আমাদের জানতে হবে যে আমরা তার থেকে আসলে কি কাটবো। যেমন ধরেন আমরা যদি কোনো কারো কাছ থেকে কোনো সাপ্লাই নেই, কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস, তাহলে আপনি দেখেন যদি টিডিএস কথাটার অর্থ কী, আমি যাদের কাছ থেকে প্রোডাক্ট সাপ্লাই নেই বা আমাকে কেউ যদি সাপ্লাই দেয়, সো আমি খরচটাকে
অ্যালাউড করতে গেলে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমাকে কিন্তু তার থেকে টিডিএস কাটতে হবে। এটা হচ্ছে সেকশন 89-তে আছে, 89। সেকশন 90-তে আছে কোন কোন সার্ভিসগুলো নিলে আপনি আপনার এখানে টিডিএস কাটতে হবে, এবং এই টিডিএস যে কাটছেন এটা কোয়ার্টারলি রিটার্ন জমা দিতে হবে। সো এটা ইম্পর্টেন্ট, আগে মান্থলি ছিল, এখন কোয়ার্টারলি করা হয়েছে। সো এটা না করলে কিন্তু এই 100% খরচটা ডিজালাও হবে, আর 100% খরচ ডিজালাও হলে আপনি কিন্তু এটা ইনকাম হিসেবে ট্রিট হবে। সো এই জিনিসটা কিন্তু ডিটেইল আমাদের এইটা ধরে পড়তে হবে। এআইটি হচ্ছে অন্য জিনিস, সেটা হচ্ছে আপনি এটা তো অন্য থেকে কেটে নিলেন, আপনার ইনকামের ক্ষেত্রে আপনি এআইটি জমা দিবেন। হ্যাঁ, তো এখানে আপনি যদি এই সেকশন 154 এবং 155 যদি এটা প্রতিপালন করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি ক্রেডিট ক্লেম করতে পারবেন না, অর্থাৎ আপনি এই খরচটা কিন্তু তখন কিন্তু একটা সমস্যা, আপনি এটা ক্রেডিট নিতে পারবেন না। সো এটা নর্মালি এই টাকাটা দিয়ে আসলে আপনি কিন্তু ক্রেডিট নেবেন, তো আপনি যদি না দেন তাহলে তো পেনাল্টির সম্মুখীন হবেন এবং ক্রেডিট ক্লেমও করতে পারবেন না। এই টাকাটা কিন্তু আপনার একদমই চলে যাচ্ছে তা না, আপনি এটা কিন্তু ক্রেডিট ক্লেম করবেন। সো এটা দিতে হবে, না জানার কারণে অনেকে এটা প্রতিপালন করে না, এআইটি যে সেকশনগুলো আছে স্পেশালি আপনার 154 এবং 155 অনুযায়ী। তো এটা আপনাদেরকে এটা আমরা বলবো, আপনারা ডিটেইল সেকশন ধরে ধরে আমি আলাপ করব, যেহেতু আগেও আমি বলেছিলাম যে আমার উচিত ছিল আরও আগে থেকে এগুলোকে কভার করা, কিন্তু অনেকগুলো করতে পারিনি, এটা ট্রু। আবার এটাও ঠিক যে অন্য অন্য জায়গায় ফোকাস করি, অর্থাৎ আইএসআইএফআরএস নিয়ে বেশ কিছু সেশন নিয়েছি। এখন ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলো, যেহেতু আমিও নিজেও ইনকাম ট্যাক্স নিয়ে ইদানিং আরও বেশি কিছু লেখাপড়া করতে হচ্ছে বিভিন্ন প্রফেশনাল কেসগুলো করার জন্য, সেই কারণে আমরা এই যে 154 অগ্রিম কর পরিশোধ, অর্থাৎ আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি দিবেন, সেটা কিভাবে দিতে হবে, কেন দিবেন, হ্যাঁ, সেই জিনিসগুলো আপনাকে দিতে হবে। এবং অগ্রিম করের পরিমাণ এবং তার পরিশোধের সময়, অগ্রিম কর কিভাবে পরিশোধ করবেন এবং সেটার পরিশোধের সময়টাও এই 155 সেকশন আছে। এরপর আসেন প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে যে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 166-তে বলা আছে আপনার রিটার্ন সাবমিশন। এই রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যারা আমরা জমা দিই তাদের কিন্তু কোনো ঝামেলা নেই, তারা কিন্তু আপনার এটা জমা দিয়ে দিতে পারবে। কিন্তু আপনার এই 166 যে রিটার্ন দাখিল, এটার সাথে রিলেটেড হচ্ছে যে আপনার এই 166-র পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু পরিপত্র আছে। এই পরিপত্রে ক্লিয়ার করে দিছে, আমি পরিপত্রটা 2023 সালের যে পরিপত্রটা, এটা যদি আপনাদেরকে পড়ি, আপনারা দেখবেন যে এখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনার এই ডিভিএস, আপনি পরিপত্র নম্বর আমি মেনশন করে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আয়কর পরিপত্র 2023-এর ব্যাখ্যা। ওই ব্যাখ্যাটা যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু ক্লিয়ার ছিল 21 নম্বর ক্রমিক নং 21-এ ছিল রিটার্নের সাথে নিম্নরূপ নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করতে হবে। কোম্পানি আইনের 181 সেকশনে বলা আছে যে আপনার অ্যাকাউন্টস রাখতে হবে। 185 সেকশনে বলা আছে যে আপনার এফআরসি এনলিস্টেড কোন কোন কোম্পানিগুলো এফআরসি এনলিস্টেডের দ্বারা অডিট করাতে হবে, এবং যারা নন পাই সেই ডিসকাশনগুলো এখানে আছে। আর ইনকাম ট্যাক্সের যেই পরিপত্রের 21 নম্বর সেকশনে বলা আছে রিটার্নের সাথে নিম্নরূপ নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করতে হবে। রিটার্নের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা প্রত্যায়িত, মানে যেটা আমাদের অডিটেড আয় বিবরণী এবং স্থিতিপত্রের একটি অনুলিপি এই মর্মে প্রদান করতে হবে যে উক্ত কর বর্ষের জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস এবং বাংলাদেশে বলবৎযোগ্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব রক্ষণ করা হয়েছে এবং বিবরণী প্রস্তুত এবং দাখিল করা হয়েছে। খতে বলা আছে বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড, যেমন ডেটা ভেরিফিকেশন সিস্টেম বা ডিভিএস অনুসরণ করা হয়েছে কিনা। ডিভিএসটা হচ্ছে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ কর্তৃক অডিটের ফেক হতো সেটাকে কন্ট্রোল করবার জন্য একটা নিজস্ব টুল বা কন্ট্রোল মেকানিজম ডিভিএস ডকুমেন্ট ভেরিফাইড সিস্টেম করা হয়েছে। পরবর্তীকালে এনবিআর, ঢাকা স্টক চেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সমস্ত রেগুলেটরি অথরিটি, প্রাইমারি এবং সেকেন্ডারি রেগুলেটর আরজেসি সহ তাদের সাথে এটা চুক্তি হয়েছে। ফলে তারাও কিন্তু এই যে আপনার অডিট রিপোর্ট ফেক কিনা এটা চেক করবার জন্য ডিভিএস সিস্টেম থেকে তারা মানে ডকুমেন্ট ভেরিফাইড কোডটা চেক করে দেখতে পারে যে এই অথেন্টিক এই রিপোর্টটা কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম দ্বারা করা হয়েছে নাকি নকল করে জমা দেওয়া, যেটা আগে অনেকেই কিন্তু এই ধরনের বদনাম ছিল। আপনারা জানেন যে বিভিন্ন ইনকাম ট্যাক্স যারা প্র্যাকটিস করেন তারা না জেনে বা জেনে তারা কিন্তু আমাদের সিএ ফার্মের প্যাডগুলো নকল করে এই ধরনের অডিট রিপোর্ট, আমার ফার্মেরও দেখি বিভিন্ন ভ্যালুয়েশন রিপোর্ট ইদানিং মার্কেটে তারা করা শুরু করছে।
এটা গেল খতে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অন অডিটিং, আইএসএ অনুসারে, মানে আইএসএ অনুসারে অডিট ফার্মগুলো অডিট করবেন। এটা আপনার দেখার বিষয় না, আইএসএটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, হ্যাঁ, এইটা কিন্তু ফলো করবে হচ্ছে অডিট ফার্ম, এটা আপনার দেখার বিষয় না। কিন্তু আপনার দেখার বিষয় হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেহেতু রেসপন্সিবিলিটি আপনার, যদি আপনি প্রিপারার হন, আইদার চাকরি করেন অথবা কনসালটেন্ট অথবা যেভাবেই হন, যদি প্রিপারেশনের দায়িত্ব আপনার থাকেন, তাহলে আপনি IFRS ফলো করছেন এবং ইনকাম ট্যাক্স আদার আইনগুলো ফলো করেছেন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছেন এমনভাবে যাতে অডিট রিপোর্টের করতে গেলে অডিটর একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে পারে এবং এটা আপনার আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট হয়। এইটা করার জন্য সমস্ত কমপ্লাইন্টগুলো মেনটেন করতে হবে এবং ডেফিনেটলি এই অডিট রিপোর্টে একটা ডিভিএস সিস্টেমের মাধ্যমে, ডিভিসির মাধ্যমে দিতে হবে। তো এরপরে রিটার্ন দিবেন। রিটার্নের টাইম টু টাইম আপনি হচ্ছে যে, আপনারা জানেন টাইম এক্সটেনশন করা হয়, বাট আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন গত এই আইনে বলা আছে জুন ক্লোজিংয়ের কী হবে, ডিসেম্বর ক্লোজিং কী হবে, এভাবে আমাদের দেয়া আছে। রাফলি আমরা 7 মাসের মতো কম বেশি পাই হচ্ছে ইয়ার ক্লোজ বা রিপোর্টিং ডেট থেকে। সো এইটা যদি আপনি সমস্ত কিছু ফলো না করেন, এনবিআর উইল নট রিসিভ দ্য রিটার্ন। আপনি যদি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ডিভিএস সিস্টেমের মাধ্যমে ডিভিসি কোড দিয়ে না করেন, এনবিআরের যে ডিসিটি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিটার্ন জমা নিবে, তখন দেখবে যে ডিভিসি কোড ভুয়া বা দেওয়া হয়নি, তখন উনি অ্যাকসেপ্ট করবেন না। আর এরপরে আমরা অডিট, রিওপেনিং, তারপরে ফাইল রিওপেন, অ্যাপিল ট্রাইব্যুনাল এবং এডিআর হয় অনেক সময়, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এবং হচ্ছে যে হাইকোর্টের কেস রিলেটেড বিষয়গুলো নিয়ে আলাপ করব। সো আমি যদি বলি, আমি ফান্ডামেন্টাল অফ কর্পোরেট ট্যাক্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়তো আমাদের 10টা-15টা সেশন নিতে হতে পারে। এইটা হচ্ছে এরিয়া বা বাউন্ডারি আমি আজকে প্রথম সেশনে আলাপ করলাম বা ডিসকাশন করলাম। যদি আপনাদের এই সেশনটা অত্যন্ত ভালো লাগে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে যে এটা ফলো করবেন এবং আমাকে লিখবেন যে আপনারা নেক্সট ভিডিওগুলো চান কিনা। আমাকে কিন্তু এটা করতে হয়, এটা করে অনেক সময় দিতে হয়, হ্যাঁ। সো আমি শিওর যে আপনারা এটা করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উৎসাহ পেলে এটা কন্টিনিউ করবার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।